হ্যাঁ, আজকে আমরা একটা বিশেষ উৎসের গভীরে যাব। রবার্ট কিওসাকির যে বিখ্যাত বইটা আছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, সেটার একটা বাংলা পর্যালোচনা নিয়ে কথা বলবো। এই পর্যালোচনা থেকে আমরা চেষ্টা করব বইটার যে মূল ভাবনাগুলো, মানে আর্থিক শিক্ষাগুলো, সেগুলো একটু সহজভাবে বুঝতে। দেখা যাক কি কি বেরিয়ে আসে আলোচনা থেকে। হ্যাঁ, বইটা তো খুবই জনপ্রিয়। হুম। তো পর্যালোচনার শুরুতেই যে ব্যাপারটা তুলে ধরা হয়েছে সেটা হলো কিওসাকির জীবনের ওই দুটো বিপরীতধর্মী চরিত্র। তার দুই বাবা, একজন হলেন তার নিজের বাবা, বেশ উচ্চশিক্ষিত, কিন্তু মানে চিরাচরিত চাকরি আর মাস গেলে মাইনের যে নিরাপত্তা সেটাতেই বিশ্বাসী। কিওসাকি তাকে বলছেন পুয়ার ড্যাড। আর অন্যজন? অন্যজন তার বন্ধুর বাবা, একজন সফল ব্যবসায়ী, ইনভেস্টর, তাকেই বলা হচ্ছে রিচ ড্যাড। পর্যালোচনাতে এটাই পরিষ্কার করা হয়েছে যে এই দুজনের টাকা পয়সা নিয়ে ভাবনা চিন্তা, জীবন দর্শন একেবারে উল্টো। ঠিক। আর এই জায়গাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে পর্যালোচনা অনুযায়ী। এই দুজনের মানসিকতার যে তফাৎ, সেটাই আসলে সম্পদ তৈরির পুরো ধারণাটা বোঝার চাবিকাঠি। মানে পুয়ার ড্যাডের রাস্তাটা কি? ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও। এটা নিরাপদ, অবশ্যই, কিন্তু অনেক সময় দেখা যায় এটা আর্থিক স্বাধীনতার পথে একটা বাধা হয়ে দাঁড়ায়। বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে রিচ ড্যাডের পথটা হলো ফিনান্সিয়াল এডুকেশন বা আর্থিক জ্ঞান অর্জন করা, সেটা কাজে লাগিয়ে অ্যাসেট বা সম্পদ তৈরি করা, দরকার হলে একটু ঝুঁকি নেওয়া। পর্যালোচনাটা কিন্তু এই পার্থক্যটাকেই বইটার মূল আকর্ষণ বলছে। হ্যাঁ, পর্যালোচনাতে বইয়ের আরও কয়েকটা জরুরি শিক্ষার কথাও বলা হয়েছে। যেমন ধরুন, স্কুল কলেজের বাইরে গিয়ে এই যে ফিনান্সিয়াল লিটারেসি বা আর্থিক সাক্ষরতা, এটা অর্জন করাটা যে কতটা দরকারি। মানে শুধু একটা ভালো মাইনের চাকরি করে জীবন চালানো আর অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়া, এ দুটো যে এক জিনিস নয়, পর্যালোচনা কিন্তু এই মেসেজটাই সামনে এনেছে। একদম। আরেকটা বিষয় যেটা খুব গুরুত্ব পেয়েছে পর্যালোচনাতে, সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা বোঝা। মানে কোনটা সম্পদ আর কোনটা দায়। হুম, এইটা কিওসাকির একটা কোর কনসেপ্ট। অ্যাসেট মানে যা আপনার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি হলো যা টাকা বের করে নেয়। খুব সহজ করে বলা, কিন্তু কিন্তু বোঝাটা জরুরি। পর্যালোচনাতে উদাহরণও দেয়া হয়েছে। যেমন ধরুন একটা বাড়ি, সেটা আপনার জন্য অ্যাসেট হতে পারে যদি ভাড়া দেন, টাকা আসে। ঠিক। কিন্তু ওই একই বাড়ি যদি নিজে থাকার জন্য হয়, তাহলে তার মেইনটেনেন্স, লোন এইসব মিলিয়ে একটা বড় লায়াবিলিটি হয়ে যায়। এখানেই তো প্যাসিভ ইনকামের ধারণাটা আসছে, তাই না? ঠিক তাই। প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়, এই আইডিয়াটা পর্যালোচনাতে বেশ জোর দিয়ে বলা হয়েছে। মানে এমন একটা আয় যার জন্য আপনাকে সবসময় সক্রিয়ভাবে কাজ করে যেতে হচ্ছে না। আর উদাহরণ হিসেবে শুধু রিয়েল এস্টেট নয়, স্টক মার্কেট থেকে ডিভিডেন্ডের কথা বলা হয়েছে, বা ধরুন বইয়ের রয়্যালটি, কিংবা এমন কোনো ব্যবসা যা নিজে নিজেই চলে, মানে অটোমেটেড, সেখান থেকেও লাভ আসতে পারে। হুম। আর এখানেই একটা জরুরি কানেকশন টানা হয়েছে। আমাদের যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা, সেখানে এই আর্থিক জ্ঞানগুলো প্রায় প্রায় পাওয়াই যায় না। হ্যাঁ, এটা ঠিক। একদমই পড়ানো হয় না। তাই পর্যালোচনা অনুযায়ী এই বইটা সেই অভাবটা পূরণে একটা আগ্রহ তৈরি করেন। নিজের উদ্যোগে কিছু করার, একটু ঝুঁকি নেওয়ার মানসিকতা তৈরিতে উৎসাহ দেয়। পর্যালোচনাতে কিন্তু বইটার ভাষার সরলতার বেশ প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে যে এটা খুব কঠিন কঠিন ফাইন্যান্সিয়াল কনসেপ্টকে সাধারণ মানুষের বোঝার মতো করে তুলেছে, আর অনেককে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতার পথে প্রথম পা ফেলতে ইন্সপায়ার করেছে। যারা ধনী তারা কিভাবে ভাবে সেটাও বুঝতে নাকি সাহায্য করে। হ্যাঁ, সেটা তো একটা বড় দিক। তবে পর্যালোচনাটা কিন্তু শুধু প্রশংসাতেই থেমে নেই, কিছু সমালোচনার কথাও বলা হয়েছে। আচ্ছা, যেমন? যেমন ধরুন, বইয়ের কিছু আইডিয়া, বিশেষ করে রাতারাতি বড়লোক হওয়ার যে একটা হালকা ইঙ্গিত আছে, সেটা নাকি বাস্তবতার থেকে একটু দূরে, একটু বেশি সিম্পলিফাইড মনে হতে পারে। মানে শুনতে ভালো লাগলেও করাটা কঠিন। অনেকটা সেরকম। পর্যালোচনা লেখক বলছেন, এটা হয়তো খুব নক্কর ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের বই নয়, তার চেয়ে বেশি মোটিভেশনাল। আর কিওসাকি নিজের জীবনের কিছু গল্পের সত্যতা নিয়েও নাকি প্রশ্ন আছে, সেটাও পর্যালোচনাতে উল্লেখ করা হয়েছে, একটু সতর্কতার সাথেই। তাহলে সব মিলিয়ে পর্যালোচনাটা যেটা বলছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা আসলে আমাদের এই টাকা পয়সা নিয়ে চিন্তাভাবনার জগতে একটা একটা ধাক্কা দেওয়ার মতো, তাই তো? হ্যাঁ, একটা ঝাঁকুনি দেয়। যারা সবেমাত্র ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা ইনভেস্টমেন্ট নিয়ে ভাবতে শুরু করেছেন,
তাদের জন্য এটা একটা বেশ ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে, কিন্তু এটাই শেষ কথা নয়। একদম। পর্যালোচনাটার মূল সুরটাই এটা। বইটা একটা স্ট্রং কেন তৈরি করে দেয়, কেন আর্থিক স্বাধীনতা দরকার, কেন একটু অন্যভাবে ভাবা উচিত। কিন্তু কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে তার ডিটেল রোডম্যাপ এখানে নেই। বাস্তব জীবনে এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আরও অনেক পড়াশোনা, রিসার্চ আর নিজের পরিস্থিতি বিচার করাটা খুব জরুরি। সেটা তো বটেই। আচ্ছা, এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো ভাবার মতো। পর্যালোচনাতে অ্যাসেট আর লায়াবিলিটির যে ধারণাটা দেওয়া হলো, মানে সম্পদ আর দায়ের, সেই দিক থেকে দেখলে যদি নিজের জীবনের কোনো একটা জিনিসকে আমরা বিশ্লেষণ করতে চাই, ধরা যাক নিজের গাড়িটা বা বাড়িটা, তাহলে প্রথম কোন বাস্তব পদক্ষেপটা নেওয়া যেতে পারে এটা বোঝার জন্য যে ওই জিনিসটা আসলে আমাদের জন্য অ্যাসেট হিসাবে কাজ করছে নাকি লায়াবিলিটি হিসাবে? এটা একটু ভাবার বিষয়।